ঋতুতে সময়টা হেমন্তকাল, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে। রুমের পশ্চিমের জানালা দিয়ে বিকালের নিভে আসা স্বর্ণালী রোদটা শরীরে কেমন মিঠা মিঠা ভাব দিচ্ছে। নিজের রুমের ছোটখাটো ব্যালকনির চেয়ারে বসে আছে কৌরি। মান্যতা আপু এখনো ভার্সিটি থেকে ফেরেনি। মৌনতা এই সময়টাতে আপাতত বেঁচে থাকে। আসার সময়টা অবশ্যই হয়ে গেছে। আর নাফিম, তাকে হয়তো বকে ধমকিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ছোট মা। না হলে বাড়িতে থাকাকালীন ছেলেটা তার রুমেই থাকে। আর ছেলেটাকে কলেজ থেকে ফিরে এখনও দেখেনি কৌরি। খোঁজ নেওয়া উচিত ছিল। যদিও কৌরি খোঁজ নেয়, তবে আজ মনটা তার কোনো কিছুতেই বসছে না। একজন নিজের গম্ভীর কথা কাজ দ্বারা তার মন মস্তিষ্কে জ্বালা বাঁধিয়ে দিয়েছে। বিদায় আজ কলেজের ক্লাসটাও ঠিকঠাক মতো করতে পারেনি সে। শুধু ওই মানুষটাকে আর তার কথা কাজগুলো ভেসে বেড়েছে মন মস্তিষ্কের অলিগলিতে। কিসব কথাবার্তা বলে তার ছোট্ট মনটাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল মানুষটা। ওই গম্ভীর মানুষটাকে ভাবলেই তার দম বন্ধ হয়ে আসে। সেখানে তাকে ঘিরে ওই মানুষটার শান্ত চাহনি, কিসব আবল তাবল বার্তা। উফ, কখনোই তা কি সম্ভব? কিভাবে সম্ভব? ওই মানুষটা আর সে, ওরে আল্লাহ, কখনোই সম্ভব না। আর সেসব কিভাবে ভাবতে পারে মানুষটা? ক্ষণে ক্ষণে এসব মস্তিষ্কে ঘুরছে আর বুকটা তার অস্বাভাবিকভাবে কেঁপে কেঁপে উঠছে। বিদায় মন স্থির করে বসাতে পারছে না কোথাও। উফ, কি এক জ্বালা বাঁধিয়ে দিল। অদৃশ্য ভঙ্গিতে মাথা ঝেড়ে মনে মনে বলল, সে আর ভাববে না এসব নিয়ে, আর না সহজে ওই মানুষটার সামনে পড়বে। ফের মনে মনে নিজের মনকে বুঝ দিল, শহরের ছেলেরা মোটেই ভালো হয় না, আর বড়লোকের বাপের ছেলেরা তো মোটেই নয়। মুহূর্তে আবার মন মস্তিষ্কের ভাবনা পাল্টে গেল কৌরির। এবারের ছেলেগুলো তো তেমনটা নয়। বিগত 2 মাসে কারো সেরকম কোনো অসঙ্গত আচার ব্যবহার তো পায়নি সে। তবে অকপটে কি করে বলতে পারে শহরের ছেলেরা ভালো নয়? পৃথিবীতে ভালো মন্দ মিলে মানুষ, কে ভালো কে খারাপ তা জেনে বুঝে লাভ আছে কি? দাদি আপা বারবার এইসব বিষয়ে সতর্ক থাকতে বলেছে। কখনো যেন এইসব বিষয়ে মন কান না দেয়া হয়। এমনকি যখনই ওনার সাথে ফোনে কথা হয় বরাবরই একটাই সতর্কতা, খবরদার আপা, ওসব ফাঁদে কখনো পা দিস না যেন। পরের বাড়িতে বাপের মান রাখিস। ওসবে জড়িয়ে বাপ মায়ের সম্মান যেন নষ্ট করিস না। কেউ কখনো যেন তোর দিকে বা তোর মরা বাপ মায়ের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে, এমন কোনো কাজ করিস না। মনের ভুলেও নিজের আচার ব্যবহার নম্র রেখে সবসময় সাবধানে চলাফেরা করবি। আর খবরদার, ছেলেদের মন ভোলানো কথায় কখনো দুর্বল হবি না। হঠাৎ মন খারাপ হয়ে গেল কৌরির। কেন সে নিজেও জানে না। ফোনের আওয়াজে ভাবনা ছেদ হলো তার। উঠে দাঁড়ালো সে। রুমে গিয়ে ফোনটা হাতে নিতে দেখলো তার বান্ধবী ভীতি ফোন দিয়েছে। মেয়েটার সাথে যোগাযোগ করেছিল মান্যতাপুর ফোন দিয়ে। তারপর মাঝে মধ্যে কথা হতো। এই ফোনটা পাওয়ার পর বিথিকে জানিয়ে দিয়েছে। তারপর প্রায় বিকালে কথা হয় তাদের। কলটা রিসিভ করে সালাম দিয়ে ভালো মন্দ কথাবার্তা সারলো দুজনে। ফের এটা ওটা নিয়ে কথা বলতে থাকলো। কথার এক পর্যায়ে বিথির মনে হলো কোনো কারণে কৌরির মন খারাপ। মেয়েটা আজ হু হা ছাড়া সেভাবে কথাই বলছে না, বরং বিথিকে বারবার বলতে হচ্ছে, কৌরি শুনছিস? মেয়েটা তখন অমনোযোগীর মতো বলছে, কি বলেছিস আমি খেয়াল করিনি, বুঝতে পারিনি, আবার বল। অথচ মেয়েটা তো এমন নয়। তবে আজ কি হলো? কথা প্রসঙ্গে বিথি বলল, এই কৌরি, কি হয়েছে তোর? আজ কোনো কারণে কি মন খারাপ? একটু চমকালো কৌরি। কথার মধ্যে নিজের অমনোযোগতা টের পেল। সহসা বলল, আরে না, মন খারাপ কেন থাকবে? কৌরির সহসা উত্তরে স্পষ্ট দ্বিধা। সেটা বুঝতে পেরে ওপাশ থেকে বিথি কিছুটা অনুযোগী স্বরে বলল, আগে কিন্তু তুই আমার কাছ থেকে কিছু লুকাতিস না, আমাকে তোর সবটা বলতিস, একেবারে A to Z। আর এখন দূরে গিয়ে পর হয়ে গিয়েছিস, কিছু বলতেই চাস না। দীর্ঘশ্বাস ফেল কৌরি। সত্যি বলতে বিথি আর তার বন্ধুত্ব শিশু বয়স থেকে, বলতে গেলে স্কুলে পড়ার আগে থেকে। স্কুল যাওয়ার আগ থেকেই মেয়েটা তার খেলার সঙ্গী ছিল। তারপর একসাথে স্কুল পড়াকালীন গভীর বন্ধুত্ব তৈরি হয়। সেই বন্ধুত্বের জোরে আলাদা আলাদা বিভাগে পড়া সত্ত্বেও একই কলেজে ভর্তি হয়েছিল। দুজনের এমন কোনো খুঁটিনাটি বিষয় নেই যে তারা দুজনে একে অপরের সাথে জানে না।
দুজনে এক জায়গায় হলে একে অপরের ভালো মন্দটা মন খুলে বলতো, জানাতো, প্রাণ খুলে গল্প করত। দুজনের যেন একটা বিশ্বাস, একটা ভরসার জায়গা ছিল। আর সেই বিশ্বাস ভরসার জায়গাটা সব সময়ের জন্য দুজনেই অটুট রাখার চেষ্টা রেখেছেও। তবে নিবানের কথাটা বিথিকে বলতে তার যেন কেমন একটা অনুভব হচ্ছে, তাই ভিতর থেকে চেয়েও বলতে পারছে না। তবে প্রিয় বান্ধবীটাকে অনুযুক্ত করতে দেওয়া যায় না, তাই বলল, আরে তেমন কিছু না, এমনিতে মনটা কেমন কেমন করছিল, কেন জানি কিচ্ছু ভাল লাগছে না। কিন্তু কেন? বলবে না করো কৌরি সময় নিয়ে রয়েছে নিবানের ইদানিং তার প্রতি করা আচার ব্যবহার এবং তার বলা কথাগুলো বিথিকে জানালো। বিথিও চুপচাপ শুনলো। যেদিন থেকে কৌরির সাথে যোগাযোগ হয়েছে সেদিন থেকেই ও বাড়ির সবার কথা টুকটাক শুনেছে সে। ইদানিং ও বাড়ির সবার বিষয়ে মোটামুটি ধারণা এসে গেছে তার। সবাই বেশ ভালো মনের মানুষ। তবে যে মানুষটার কথা আজ কৌরি বলেছে তার কথা এতদিনে কোনোদিন কৌরির মুখে শোনেননি সে। কি জানি কেমন ছেলেটা, তবে কৌরি শান্তশিষ্ট হলে অবুঝ নয়, যথেষ্ট বুঝদার মেয়ে। নিশ্চয়ই বুঝে শুনে পা এগোবে। তবুও প্রিয় মানুষটার ভালো বিবেচনা করে সতর্কতা স্বরূপ বলল, তোর কথা শুনে তো মনে হচ্ছে উনি তোকে বেশ পছন্দ করে, তবে করি সাবধান। এটা যদিও আবেগের বয়স, যাত্রার কথায় গলে যাস না যেন। ওরা শহরের ছেলে, আর শুধু শহরের ছেলে বলে কথা নয়, কার মনে কি আছে বলা তো যায় না। এখন কিন্তু প্রায় মেয়েরা ছেলেদের এমন কথায় দুর্বল হয়ে নিজেদের সবকিছু খুঁয়ে চরিত্র হারাচ্ছে, তাই সাবধান। নিবানকে তার কখনো খারাপ মনের ছেলে বলে মনে হয়নি কৌরির, এমনকি সারাক্ষণ তার পিছে লেগে থাকা ইভানকেও না। বিথির সব কথা মানতে পারলো, কেন জানি উনি ভালো ছেলে নাও হতে পারে এই কথাটা মন কিছুতেই মানতে চাইল না। সেটা বিথির কথার প্রেক্ষিতে বলেই ফেলল, আমার মনে হয় না উনি তেমন ছেলে। আশ্চর্য হলো বিথি। তবে কি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়লো কৌরি? আশ্চর্যতা গলায় জিজ্ঞেস করলো, তবে তুই কি তাকে প্রশ্রয় দিতে চাইছিস? তরি করে বলল কৌরি, আরে না, আমি প্রশ্রয় দেওয়ার কথা বললাম কখন? তবে আমার কেন জানি মনে হয় না তিনি খারাপ মন মানসিকতার ছেলে। কথাটা বলে চোখ বুজে ফেললো কৌরি। সত্যি কি সে প্রশ্রয় দিতে চাইছে? না হলে সারাদিন সবকিছু ফেলে ওই মানুষটা মাথার প্রতিটি নিউরনে ঘুরছে কি করে? আর কেনই বা সে ওই মানুষটার হয়ে সাফাই গাইছে? হোক ভালো বা মন্দ তাতে তার কি? সে তো ওসবে মনোযোগ দিতে চায় না। ডালিয়া ফুপির বাস্যমতে লুবি হতে চায় না সে। তবে কেন ওই মানুষটার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা শুনতে পারছে না, চাইছে না মন শুনতে? উফ, এই কেমন জ্বালা বাঁধলো মনে। বিথির কথার ভাবনা কাটলো তার। তুই যে ওনার পক্ষ নিয়ে মন্দটা ভাবার আগে ভালো মনোভাবটা প্রকাশ করছিস, ওটাকে প্রশ্রয় দেওয়া বলে করি। তবে সাবধান, ভালো মন্দ বুঝে শুনে। যেমনটা নাহিদ ভাইয়ার ক্ষেত্রে বুঝে শুনে চলতিস, তেমন ভাবে চলিস পাখি। আমি কখনো তোর খারাপটাই শুনতে চাই না। এমনকি তুই কোনো প্রকার পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস সেই খবরটাও না। তোকে আমি নিজের আপনজনের মতোই ভালোবাসি, এটাই অন্তত বিশ্বাস রাখিস পাখি। আমি বিশ্বাস এবং ভরসা দুটোই করি তোকে। তুই আমার খারাপ চাইবি না কখনো, এটাও মনে প্রাণে বিশ্বাস করি। তোকে সেটা বলে বোঝাতে হবে না। আর সত্যি বলতে তুই আর দাদি আপা হলো আমার সহজ সরল পথের বন্ধু, সঙ্গিনী। তোদের কথা না মানি কি করে? আমি নিজেকে সাবধানে রাখার চেষ্টা করব। প্রতিটি পদক্ষেপে পা বাড়ানোর আগে বুঝে শুনে পা বাড়াবো। ভাবিস না আমাকে নিয়ে। লাভ ইউ সো মাচ পাখি। আমি সত্যিই তোর খারাপ চাই না। আমার কথাগুলো তুই অন্যভাবে নিস না। লাভ ইউ সো মাচ টু বিথি রানী। আমি জানি সেটা, আর আমি মোটেও তোর কথাগুলো অন্যভাবেই নিচ্ছিও না। কথার এক পর্যায়ে দুই বান্ধবী আবারও বিভিন্ন কথায় মনোযোগী হলো। কথা শেষ হতে ফোনটা চোখের সামনে নিতে আবারও সে মানুষটার খেয়াল মনের নজরে ভেসে উঠল। পশ্চিম আকাশে হেলে পড়া তপ্তহীন সূর্যের দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। ফের চোখ বন্ধ করে নিতে ভেসে উঠল সে ধারণা স্থির শান্ত বাদামি বর্ণ নজর জোড়া, সুডল কাঠ শ্যামবর্ণ মুখাবয়ব। সেদিন বৃষ্টি ভেজা দিনে তাকে দেখে মানুষটার ক্ষীণ হাসি, দুহাত হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলা, কাছে গিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করা, খুব ভয় পেয়েছো তাই না? এই তো আমি এসে গেছি, আর ভয় কিসের?
তার নিজ চোখে দেখা সবটা কি করে ছলনা হয়। তাকে হেনস্থা করার জন্য ওই ছেলেগুলোকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়ার মতো অবস্থা করা। সকালের সুটাসাপটা উত্তরটা, ওরা নিভানের ঠিক কোথায় ছুতে চেয়েছিল তোমার হয়তো জানা নেই। এ ইঙ্গিতপূর্ণ কথাগুলো তার মন মস্তিষ্কে আজ সারাদিন পীড়া দিয়ে চলেছে, এখনো দিচ্ছে। তবে বিতির বক্তব্য অনুযায়ী তার কেন জানি মনে হয় ওই মানুষটার ব্যক্তিত্বের আড়ালে অন্য কোনো মানুষ নেই। আর যদিও থেকে থাকে তবে কৌরির জানি বিশ্বাস সেখানে কোনো ছলনা নেই। এমন বিশ্বাস ভরসা কেন তৈরি হতে চাইছে? কেন মনে হচ্ছে মানুষটা একটুও খারাপ নয়? সৃষ্টিকর্তার দরাবাদা নিয়ম অনুযায়ী আবারও একটা সকালের সূচনা হলো। নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া সেরে যে যার মুখ্য গন্তব্য চলে গেল। সকাল থেকে গৌরীর শরীরটা কেমন যেন ভালো লাগছে না। ক্ষণে ক্ষণে অসম্ভব পেট ব্যথা করছে, সাথে পিরিয়ড হওয়ার পূর্ব লক্ষণীয়। বিদায় আজ কলেজে যায়নি সে, যেতে মন চায়নি তার। বড় মা আঙ্কেলের চেক আপের জন্য সকাল সকাল হসপিটালে ছুটেছেন। যাবার আগে তাকে দেখে বলে গিয়েছেন, বেশি শরীর খারাপ রাখতে চাওয়ার দরকার নেই, বাড়িতে তো পড়াশোনা কর, বিশ্রামও হয়ে যাবে, সাথে পড়াশোনাও। সকালের খাবারটা খেতে একটু রুচি হচ্ছে না কৌরির, তবুও ছোট মা কয়েকবার ডাকতে পাঠিয়েছেন। তার না যাওয়াতে শেষমেশ নিজেও এসে ডেকে গিয়েছেন। বিদায় নিজের ভালো লাগাটা একরকম একপাশে ফেলে রেখে ডাইনিংয়ের উদ্দেশ্যে ছুটল সে, তবে খাবার উদ্দেশ্যে নয়, ছোট মাকে বুঝিয়ে বলার উদ্দেশ্যে। ডাইনিংয়ে এসে শান্তনা রহমানকে না পেয়ে রান্নাঘরে ঢুকলো। কৌরিকে ঢুকতে দেখে শান্তনা রহমান তড়িঘড়ি করে বললেন, কিচেনে কেন তুই? ডাইনিং এ খাবার দিয়েছি, খেয়ে নে। মানুষগুলোর ব্যবহার দেখলে মনে হয় কত চিরচেনা পরিচিতি তারা, কত শত আপনজন, অথচ এ বাড়িতে এসেছে সে মাস দুয়েক হবে, কিন্তু নিজেদের ছেলে মেয়েদের মধ্যে আর তার মধ্যে কোনো বিষয়ে কখনো তফাৎ করে দেখেনি, কখনো তাদের আচার ব্যবহার তার প্রতি বিরূপ দৃষ্টি ফেলেনি। কৌরির ইদানিং মনেই হয় না সে এ বাড়িতে এই মাস দুয়েক আগে এসেছিল। তার মনে হয় সে জন্ম থেকে এ বাড়িতে থেকে আসছে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? কত বেলা হয়েছে খেয়াল আছে? টেবিলে সব গোছানো, যা খেয়ে নে। আমার খেতে ইচ্ছে করছে না ছোট মা। চুলায় নরম ডাল খিচুড়ি পাকাচ্ছিলেন শান্তনা রহমান। হুট করে শাশুড়ি মা খেতে চেয়েছেন, অসময়ে তারই বন্দোবস্ত করছিলেন তিনি। কৌরি কথাটা বলতে হাতের কাজ ফেলে রেখে তার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। সহসা কপালে গলায় হাতে উল্টো পাল্টে রেখে বললেন, কেন ভালো লাগছে না খেতে? হঠাৎ কোনো কারণে শরীর খারাপ লাগছে নাকি? তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছে না খেতে। কৌরির মুখের দিকে দৃষ্টি ফেলেন শান্তনা রহমান। শুভ্র মায়াভরা মুখটা আজ কেমন মলিন মলিন ভাব, তাতে ক্ষণে ক্ষণে কপাল কুঁচকে মেয়েটা ব্যথা হজম করছে মনে হচ্ছে। ব্যাপার কি কিছু আন্দাজ করতে পেরে বললেন, পেট ব্যথা করছে নাকি? দৃষ্টিনত রেখে কৌরি বলল, ওই একটু। কৌরির কথার সুরে যেন বাকিটা বুঝে নিলেন শান্তনা রহমান। দীর্ঘশ্বাস ফেললেন। প্রত্যেক মাসে এই সময়ের ব্যথা বেদনা দিয়ে বিভিন্ন সমস্যা পার করার থেকে একটা করে বাচ্চা প্রসব হয়ে যাওয়া ভালো, এটা ওনার পিরিয়ড টাইমের জন্য মনে হয়। জানেন না মেয়েটার কি হয়, তবে নিজেরটা দিয়ে উপলব্ধি করে বললেন, অন্য কিছু বানিয়ে দেব, খাবে? না খেলে আরো খারাপ লাগবে তো। আমার টোটাল খেতে ইচ্ছে করছে না ছোট মা, বিশ্বাস করো, খাবার গালে তুলতেই বমি আসবে মনে হচ্ছে। ফের বিড়বিড় করে বলল, বমি আসবে কি এই সময়টাতে? পেট ব্যথা, মাথা ব্যথা, হাত পা চিবানো, খাবারের অরুচি, এমনকি বমিটাও বাদ যায় না তার। দুনিয়ায় শত অসহ্যতা সব এসে ভর করে শরীরে। শান্তনা রহমান কিছু একটা ভাবলেন, ফের বললেন, আচ্ছা ঠিক আছে, আপাতত খেতে হবে না। তোর দাদুমার জন্য নরম খিচুড়ি রান্না করেছি, হয়ে যাক, পাঠিয়ে দিছি তোর রুমে। খাবার চেষ্টা করিস, না হলেও আরো বেশি শরীর খারাপ লাগবে। মনুটাকে দেখিস না, এ সময় 3 বিছানা সাথে লেগে থাকে। যা রুমে গিয়ে বিশ্রাম নে। এই সময়টাতে তার প্রতি দাদি আপার যত্ন ছিলেও অমায়িক, অথচ সেই যত্ন এখানেও পাবে আশা রাখিনি কৌরি। যদিও মানুষগুলো তার প্রচণ্ড খেয়াল রাখে, ভালোবাসে। শান্তনা রহমানের কোমল গলার কথাগুলোতে আবেগপ্রবণ হলো সে। খিচুড়ি নাড়াচাড়া করা রান্নারত শান্তনা রহমানকে খুব কাছে দাঁড়ালো। দ্বিধাদ্বন্দ্বিত হয়েও হঠাৎ পিছে থেকে তাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ গলায় বলল, তুমি বড় মা সবাই এত ভালো কেন ছোট মা? শান্তশিষ্ট মেয়েটা সহজে পাশ ঘেঁষে না, যদিও সম্পর্কটা তাদের অনেকটা আপনজন টাইপ নর্মাল হয়ে গিয়েছে।
তবুও মেয়েটা তাদের নেওয়াতেই সীমাবদ্ধ থাকে। আগ বাড়িয়ে থেকে নিজে থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার চেষ্টা করে না, এমনকি ওনাদের আদর যত্নটাও নয়। সে মেয়ে আজ ওনাকে নিজেতে জড়িয়ে ধরেছে, কাছে এসেছে। মমতাময়ী মন আরও নরম হলো ওনার। হাতের খুন্তি ছেড়ে নিজের কাঁধে রাখা কৌরির মুখে হাত দিয়ে বললেন, মা যে তাই, তোদের ভালো মন্দ বোঝাটাই তো আমাদের মায়েদের দায়িত্ব। আমরা না বুঝলে কে বুঝবে শুনি? এখানে মায়েদের বিশেষ ভালো হওয়া লাগে না, প্রয়োজন পড়ে না। মায়েরা ভালো বা মন্দ, সন্তানের সুখ সুবিধা ভালো মন্দতে তারা কোনো ভেনিবেট ছাড়াই মমতাময়ী, স্নেহভাজন, যত্নশীল, দরদী। বুঝলি? বুঝলাম। শান্তনা রহমানকে জড়িয়ে থাকা অবস্থায় কিছু সময় কেটে গেল। তিনিও সরতে বললেন না, কৌরিও সরল না। কিছু সময় যেতে তিনি বললেন, এভাবে জড়িয়ে থাকলে আমি কাজ করবো কিভাবে? রুমিকে বিশ্রাম নিয়ে যা, একটু পরে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। রয়ে শয়ে সরে দাঁড়ালো কৌরি, বলল, কি করতে হবে বলো, আমি তোমাকে করে দিচ্ছি। তুই বললি না তোর খারাপ লাগছে? এখন আমার কাজ করতে মন চাইছে। আর এখানে আপাতত কোনো কাজ বাকি নেই, শুধু এই রান্নাটুকু ছাড়া। আর কাজ থাকলেও করা লাগবে না তোকে। আর যেটুকু আছে রানী একটু বাইরে গিয়েছে, এসে করে নেবে। আমার খারাপ লাগছে, খেতে ইচ্ছে করছে না, তবে কাজ করার মতো অসুস্থতা আমি অনুভব করছি না। কৌরির পানে চাইলেন শান্তনা রহমান। কপাল কুঁচকে কিছুটা রাগ দেখিয়ে বললেন, এই তুই মৌনতার মতো মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস? শিখবি না কেন? সঙ্গদোষ বলে কথা। যাই হোক, রুমে যেতে বলছি, রুমে যা। কৌরি মুখ ছোটো করে ফেলল, বলল, আচ্ছা যাচ্ছি। রান্নাঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো কৌরি। বেরিয়ে ডাইনিং স্পেস, সেখানে নজর পড়তে দেখলো ইভান চুপচাপ খাবার খাচ্ছে। ছেলেটাকে বেশ কয়দিন ধরে সেভাবে বাড়িতে দেখা যায় না। ইদানিং সকালে খাবার টেবিলে ছাড়া তাকে খুব একটা বাড়িতে দেখা যায় না। তবে আজ আর খুঁচিয়ে কথা শুনতে চাইল না বলে নিজের রুমের দিকে চুপচাপ হাঁটা দিল কৌরি। খেতে খেতে ইভানের নজরে সেটা পড়তেই তিরস্কারপূর্ণ গলায় বলল, বাড়ির বড় বউ, অথচ কোনো দিকে তার নজর নেই। কি খেলো, কি না খেলো, কোথায় কি আছে, কোথায় কি নেই, সেদিকে তার কোনো মন কান নেই। সে আছে নিজের খেয়ালে। বাড়িতে দেবর ননদের মেলা, তাদেরও তো খাতির যত্ন করা বড় বউয়ের দায়িত্ব, অথচ তার দিকে মন নেই। এ কেমন বড় বউ তুমি ফুলকৌড়ি? আমার দাদা ভাইকে দেখো, সে কেমন সব দিকের দায়িত্ব পালন করে চলেছে, অথচ তুমি সেই দাদা ভাইয়ের করে পা থেমে গিয়েছে অনেক আগেই, আর মুখ করুণ করে ইভানের কথাগুলো শুনছিল। তবে ছেলেটা বলে যাচ্ছে লাগামহীন, যদিও লাগাম রেখে বলে কখন, তাই তাকে থামিয়ে দিতে বলল, ইভান ভাইয়া, আপনার কি সারাদিনে সব উল্টোপাল্টা কথাবার্তা ছাড়া আর কোনো কথা মাথায় আসে না? এগুলো তোমার উল্টাপাল্টা কথাবার্তা মনে হলো? আশ্চর্য। আর বাড়ির বড় বউ হয়ে দায়িত্ব অবহেলা করলে তো অবশ্যই দেবর ননদের বেশি কথা শুনতেই হবে। এখন থেকে অভ্যাস করে নাও। যাই হোক, আমাকে এক জগ পানি এনে দাও তো বাড়ির বড় বৌমা। টেবিলের দিকে তাকালো কৌরি। সত্যি জগে এক ফোঁটাও পানি নেই। সহজভাবে বললেই তো হতো, তার জন্য এত উল্টোপাল্টা কথা বলার প্রয়োজন ছিল? দীর্ঘশ্বাস ফেলল কৌরি। টেবিলে বসা ছেলেটা ইভান, মাথায় রাখা উচিত ছিল তার। এগিয়ে যেতে যেতে বলল, পানি লাগবে বললেই হতো, আবল তাবল বলার কি দরকার ছিল? আমার না মাঝে মধ্যে আপনার উপর ভীষণ রাগ হয়, কিন্তু রাগটা কিভাবে দেখাবো সেটা বুঝে উঠতে পারি না বলে রাগটাও আর দেখাতে পারি না। চমৎকার হাসলো ইভান। কৌরিকে আরো একটু খেপাতে বলল, তুমি রাগতেও জানো? এটা তো জানা ছিল না আমার। তার রেগে দেখাও তো দেখি একটু। ভবিষ্যতে আমার দাদা ভাইয়ের কপালে কি আছে একটু বুঝে নিই। যদিও আমার দাদা ভাইয়ের প্রচুর ধৈর্য, তোমার মতো শান্তশিষ্ট ফুলকড়ির রাগ সহ্য করাটা আমার একটু তুড়ির ব্যাপার, যদিও আমার সেটা কোনো ব্যাপার বলে মনে হয় না। কৌরি কোনো জবাব দিল না। ডাইনিং টেবিলের কাছাকাছি রাখা ফ্লিটার থেকে এক জগ পানি এনে রেখে দিল টেবিলে। ফের হুমকি স্বরূপ বলল, আপনি এই বিষয় নিয়ে আর একদিনও উল্টাপাল্টা কথা বললে আমি বড় মাকে বলে দিব। আরে তুমি যে এ বাড়ির বড় বৌমা, এটা তোমার বড় মাও জানেন। আর তোমার বড় মাকে থোড়াই না আমি ভয় পাই। তবে তুমি যদি দাদা ভাইয়ের ভয় দেখাতে, যে দাদা ভাইকে তুমি বলে দিবে, তবে হয়তো বা কিছুটা ভয় পেতাম। যদিও তুমি বরের কান ভাঙানো টাইপ বউ নও,
এটা বুঝেই তো আমি তোমাকে আমার বৌমণি আর দাদা ভাইয়ের বউ বলে মেনে নিয়েছি। আপনি আসলেই খুব খারাপ। সত্যি তুমি রেগে যাচ্ছ দেখি? আচ্ছা, রেগে যেও না, তবে তোমাকে একটা কথা জানানোর আছে। শুনতে চাও? শুনতে না চাইলেও বাড়ির বড় বউ হিসাবে শোনাটা দায়িত্ব তোমার। ইভানের ফাজলামো সম্বোধন কানে না তুলে কৌতূহল বশত করি বলে ফেলল, কি? আমার বউটার বিয়ে দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি আর শালাবাবু। এখন বলো তো উপায় হিসাবে আমার কি বিয়েটা ভেঙে দেওয়া উচিত, নাকি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসা উচিত? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে আর আপনি বিয়ে করবেন? কেন? আমি কি দেখতে শুনতে খারাপ যে আমার গার্লফ্রেন্ড থাকতে পারে না, নাকি আমার বিয়ে করতে মানা? করি বেজার মুখে বলল, আমি কিন্তু সেটা মোটেই বলিনি। আপনি শুধু শুধু কথা ঘুরিয়ে পেঁচিয়ে বাড়ান। আমি বলতে চাইছি আপনার সত্যি গার্লফ্রেন্ড আছে কিনা। আবারও গাল ভরে হেসে দিল ইভান। ফের বলল, আরে মুখ ওরকম পেঁচার মতো করে ফেললে কেন ফুলকৌড়ি? তুমি আমার বড় বৌমনি না? মায়ের মতো ধৈর্য রাখবা সব সময়। আর সেদিন না বললাম আমার গার্লফ্রেন্ড নেই? আর ও গার্লফ্রেন্ড নয়, বিয়ে না করা বউ, বুঝলে? আমি তাকে গার্লফ্রেন্ড নয় বউ বানাতে চেয়েছিলাম। এখন কি করা যায় সেটাই বলো। বিয়ে করে তোমার যা বানিয়ে নিয়ে আসি, কি বলো? আপনি আমার দাদা ভাইয়ের আগে বিয়ে করবেন বলছেন? কেন? দাদা ভাইয়ের আগে বিয়ে করলে সমস্যা কোথায়? যাবে বলছো? সে যাই যাক, তবে যাকে বউ করব বলে ভাবছি তাকে তো আর অন্য কারো হতে দেওয়া যায় না। মানা মুশকিল হয়ে যাবে। সেজন্য বিয়ে তো আমাকে করতেই হবে। আর দাদা ভাইয়ের জন্য তুমি টেনশন নিও না, তার জন্য তো তুমি কনফার্ম সিলেক্টেড। সে এখন থেকে 10 সেকেন্ড পরে হোক বা 10 বছর পরে, বউ তো তুমি দাদা ভাইয়েরই হবে। কৌরির যেন সয়ে গেছে ইভানের এসব কথাবার্তায়। তবে আর ভালো লাগছে না। ঘুরে ফিরে সেই মানুষটাকে নিয়ে তাকে পেঁচিয়ে বলা কথাগুলো শুনতে কেন জানি না মন খারাপ হয়ে যায় তার। বিথির কথাগুলো মনে পড়ে যায়। তবে মন এটাও বলে, আর যাই হোক, মানুষটা চারিত্রিক দিক দিয়ে মোটেই খারাপ নয়। কৌরির ভাবনার মধ্যে নিভান এসে চেয়ার টেনে বসে পড়ল। চেয়ার টানার মৃদু শব্দ কানে যেতে খেয়াল হলো কৌরির। ইভানের সম্মুখীন অপর পাশের চেয়ারটাতে পুরো ফলমার ড্রেস আপে সে মানুষটাকে দেখে অযাচিত কারণে বক্ষস্থল কেঁপে উঠল তার। সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নিয়ে নিজের রুমের দিকে যাবার উদ্যোগ নিতে ভারী কণ্ঠের আওয়াজে থেমে গেল পা। গৌরী, আমার খাবারটা ছোট মাকে দিতে বলো তো। আপনি আমার নাম ধরে কখনো ডাকবেন না। আপনার মুখে আমার নামটা নেয়া কঠোরভাবে নিষিদ্ধ। না হলে অকালে আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। কথাগুলো ওই মানুষটাকে উদ্দেশ্য করে খুবই বলতে ইচ্ছে করে কৌরির। তবে চাইলে কি আর সব ইচ্ছেটা পূরণ হয়? যেমনটা সে মনে ইচ্ছে পোষণ করেছিল এ মানুষটার সামনে সহজেই পড়বে না, অথচ পড়তেই হলো তাকে। উফ, পিছে ফিরল না কৌরি। আবারও রান্নাঘরের দিকে হাঁটা দিল। অন্যদিন গলা চড়ে রানী সাহেবাকে ডেকে বলে, আর আজ তাকে ঘটক ধরল কেন? ধরবেই বা না কেন? এদের দুই ভাইয়ের জন্মশত্রু তার সাথে। তাকে না জ্বালালে হয়? তাহলে শান্তিতে থাকবেন কি করে ওনারা? একজন জ্বালাতে জ্বালাতে সবে ক্ষান্ত দিয়েছে, তো আরেকজন এসে হাজির। মনে মনে কত শত প্রলাপ বকতে বকতে রান্নাঘরে গিয়ে শান্তনা রহমানকে জানালো তাদের নবাব পুত্র এসেছে। ভাত রুটি বাদ দিয়ে তাহার স্পেশাল খাবার চাইছে। সকালের ভারী খাবারটা নাকি তাহার মুখে রুচে না। হালকা খাবারে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত পার করে দেন। এই স্যান্ডউইচ, জেলি আর এক মগ কফি, এই সাধারণ অল্প খাবারই নাকি তিনি অভ্যস্ত। কৌরির বুঝে আসে না এটুকু খাওয়া দরকারটা কি। না খেলে তো পারে, যদিও ওনার ইনকাম, তিনি খাবেন নাকি বাঁচাবেন সেটা তিনি বুঝবেন। তবে তাকে মাঝখানে ঘটক ধরে অস্বস্তিতে ফেলার প্রয়োজন কি? ধর। ইচ্ছে না থাকা সত্ত্বেও খাবার ট্রেটা হাতে নিল কৌরি। শান্তনা রহমান বলল, ট্রেতে পানির গ্লাস দেইনি, পানিটা একটু কষ্ট করে ওকে ঢেলে দিস। ছেলেটা সহজে বাড়িতে খায় না, আর খেলেও সীমিত। সেখানে ত্রুটি থাকলে চলে, আর অন্যদের মতো সামনে পেলেই খেয়ে নেবে এমনটা নয়ও। নিজেই তো কিছু নিয়ে খাবে না, এমনকি পানিটুকু টেবিলে না পেলে সেটা না খেয়ে চলে যাবে। তাই ওর বেলা একটু খেয়াল রাখতে হয়। আশ্চর্য হলো কৌরি, পানিটাও ঢেলে খেতে পারবে না? যেখানে ইভান ভাইয়া খাবার সামনে পেলে চুপচাপ খেয়ে যায়, সেখানে ইনি তো দেখি নাফিমের চেয়ে আরও 2 কাঠি উপরে।